নাটক ভাল লাগছে না। আজ আমার এমনিতেই মন ভালো নেই, এখন তুইও রাগ করে বসে আছিস। কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কখন রাগ করলাম আবার? হুম, আমার একটা কাজের জন্য তখন রাগ করেছি, এখন আবার বলতেছিস রাগ করি নাই। আমি বুঝি না তোর মনে কখন কি চলে। আমার মনের ভাব বুঝতে হবে না বোকা। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমায় বোকা বলতে পারলি? ধুর ছাই, রাগ তোর এত কান্না আসে কিভাবে? বেস্ট ফ্রেন্ডের মধ্যে কত কিছুই বলা হয়, আর তুই সাধারণ এটা নিয়ে। আমি তো জাস্ট বোকা বলেছি, তুই তো আসলেই বোকা। কি? আমি পাগলি? তাহলে তুই পাগল। আমি পাগল হতে যাব কেন? তুই পাগলি, বুঝছিস? দেখ, আমায় পাগলি বলবি না, একদম বল দিচ্ছি আমি মোটেও পাগলি না। তুই পাগলি পাগলি পাগলি। তুই আজকে শেষ, দাঁড়া একটু। তখন সুফিয়া ফারুকের দিকে এগিয়ে যেতে লাগলো। গিয়ে প্যান্টের বেল্টে হাত দিয়ে চাকুটা এগিয়ে নিতেই ফারুক চিৎকার দিল চোখ বন্ধ করে। যখন চোখটা খুলল, দেখে সে খাটের উপর থেকে নিচে পড়ে আছে তার রুমে। তার মানে সে স্বপ্ন দেখছিল। তখন মনে মনে বলে উঠল, বাবা, কি সাংঘাতিক ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা। আল্লাহ, আমার মুখ দিয়ে যাতে আর এই শয়তান মাইয়ারে নিয়ে কোনো খারাপ কথা না বের হয়। হইলে কখন না শয়তান মায়া স্বপ্নে যেই কাম করছে ওইটা বাস্তবে হয়ে যায়। এটা বলে ফারুক জলদি নিচে থেকে উঠে আগে দেখে নিল তার সবকিছু ঠিক আছে নাকি। তখন দেখল না, সবই ঠিক আছে। বড় একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, না, যাক, আমার সব ঠিক আছে। এই বলে একটা কথা ভাবতে লাগলো। আচ্ছা, এরকম স্বপ্ন দেখার মানেটা কি? এটা বলে ভাবতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আবারও বলে উঠল, সুফিয়া তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু স্বপ্নে এমন হলো কেন? না বাবা, থাক, এই ব্যাপারে ভাবতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাব। তার থেকে ভালো রেডি হয়ে কলেজে যাই। তখন ফারুক জলদি বিছানা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 9টা বাজে। বেশ অবাক হয়ে গেছে, কেউ ডাকেনি তাকে কলেজ যাওয়ার জন্য। এত বেলা হয়েছে। আরও অবাক হয়ে গেল ফোনে 15টা কল, একটা মেসেজ দেখে। তা সুফিয়া দিয়েছে। আজ আমি শেষ রে। কি মেসেজ দিয়েছে দেখি আগে। তখন মেসেজ চেক করে দেখলো তাতে লেখা সকালে নাস্তা খেয়ে নিতে আর দুপুরে সুফিয়ার সঙ্গে দেখা করতে, তাদের বাড়িতে যেতে। সুফিয়াকে কল দিতে হবে না। ফারুক এটা দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। তখন ফারুক ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেল। আজ আর কলেজ যাবে না। চলুন এই ফাঁকে হালকা করে পরিচয় দিয়ে ফেলি। ফারুক আহমেদ বাবা মায়ের একমাত্র ছেলে। বর্তমানে বাড়িতে একাই আছে। তার আব্বুর একটি বিজনেস প্রতিষ্ঠানে আছে, সেটা একাই সামলায়। মাঝে মধ্যে ফারুক তার আম্মু হেল্প করে। বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, পেয়ে যাবেন। এদিকে সুফিয়া আর তার বান্ধবী আরোহী কলেজে বসে আছে। তখন সুফিয়ার বান্ধবী আরোহী বলে উঠল, আচ্ছা, সাফিয়ার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ না? হাফ জায়েজ, হাফ না জায়েজ। মজা করিস না, আমি সিরিয়াস। তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না, মানেটা কি হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে। আচ্ছা, তোকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন। উত্তর দিস, কথাটি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বল, কি বলবি? আচ্ছা, বেস্ট ফ্রেন্ড মানে তো নিজের পাশে ছায়ার মতো থাকে। বেস্ট ফ্রেন্ড মানে তো নিজের মনের সকল কথাগুলো তার সাথে ভাগাভাগি করে দেওয়া, সুখ দুঃখ সবসময় পাশে থাকা, বিশ্বাস ভরসা তার উপর নির্ভয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি, আরো কত কি, তাই না? হুম, কিন্তু কেন? ভাবছিলাম বেস্ট ফ্রেন্ডের সাথে সব কথা যদি শেয়ার করা যায়, সুখ দুঃখ প্রকাশ করা যায়, বিপদে আপদে যদি পাওয়া যায়, তাহলে জামাই হিসেবে পাওয়া যাবে নাকি? আরোহীর কথা শুনে সুফিয়া ব্যাককেলের মতো তাকিয়ে আছে। তখন আবারও আরোহী বলে উঠল, মানে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি তো, তাই এখনো প্রকাশ করিনি। ভাবছি কি করব, বল না কিছু। কি বলছিস সেগুলো, মাথা ঠিক আছে? ঠিকই বলছি রে, ওর সাথে মিশে চলতে চলতে এখন কেমন জানি ভালো লাগা শুরু হয়ে গেছে। ওর কেয়ার করাগুলো, একসাথে হেঁটে পাশাপাশি যাওয়া, চা খাওয়া, সাথে মনে জায়গা করে নিয়েছে। এখন কোনো মেয়েকে পাশে দেখলে সহ্য করতে পারি না। ওর সাথে আর কথা না হলে ভাল লাগে না। বেশিরভাগই সময় ওরে নিয়েই ভাবতে থাকি। বল না কি করব, ভয় হচ্ছে ভালোবাসার কথা বলে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমাদের একটু আইডিয়া দে।
কি যে বলি, মনে হয় আমার মনের কথা বলছে। এই সমস্যার মধ্যে তো আমিই আছি। কিরে সুফিয়া, চুপচাপ কেন? বল না, কিছু কি ভাবছিস? আচ্ছা, এটা যেহেতু বেস্ট ফ্রেন্ডের সম্পর্কই হয়েছে, তাহলে এই জন্য আগে কি করা যায় ভাবতে হবে। কিভাবে সুন্দর করে মনের কথা বলতে হবে। আমি রাতে ফোন করে তোকে জানিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। ও, আর একটা কথা, রিয়াকে চিনিস? ক্লাসমেট রিয়া। হুম, তোর বেস্ট ফ্রেন্ড ফারুকের ফোন নম্বর চেয়েছিল, দিব কি? এইটা শুনে কিছুটা রেগে গেছে সুফিয়া, তখন বলে উঠল, ওর কত বড় সাহস! না করছি ওর দিকে তাকাবি না, তবুও তোর কাছে ফোন নাম্বার চাইছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ কলেজে আসছে, না আসেনি। আগামীকাল আসুক, তারপর দেখাচ্ছি মজা। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল দুজন। এইদিকে ফারুক যেহেতু কলেজ যায়নি, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফ্রি ফায়ার খেলতে লাগলো। তার তেমন বন্ধু নেই। ছেলে ছেলে একজন দুইজন আছে, তবুও বেশি কথা হয় না, কিন্তু মেয়ে বন্ধু নেই। ফারুক গেম খেলে একটু বাইরে গেল ঘোরাঘুরি করতে। এদিকে ক্লাস সব শেষ করে কলেজ থেকে বাসায় ফিরছিল সুফিয়া, তখনই দেখলো সামনে ফারুক একটি মেয়ের সঙ্গে কথা বলছে দাঁড়িয়ে। এটা দেখে সুফিয়া রেগে ফায়ার। সে ফারুককে নিষেধ করেছিল কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে কোনো জায়গায় যেন মেয়েদের সঙ্গে কথা না বলে, তবুও রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। রেগে ফুপাতে ফুপাতে যাচ্ছে সুফিয়া। আজ হয়তো ফারুক শেষ। সুফিয়া তাদের সামনে দিয়ে গেল। ফারুক বেশ কয়েকবার ডাকছে, কিন্তু সুফিয়া তেমন সাড়া দেয়নি তাদের ডাকে। তখন যেতে যেতে মেসেজ দিল সুফিয়া। কুত্তা বান্দর বিলাই, তুই এক্ষুনি আমার বাড়ি আয়। রুমে না আসলে না খবর আছে পরে। সুফিয়া মেসেজ দিয়ে বলে দিল। মেসেজটা পেয়ে ফারুক ভয়ে পিছনে পিছনে যেতে লাগলো সুফিয়ার। কারণ সুফিয়া ভীষণ রাগী, জেদি, ও রাগ এতটাই যে খুন করতেও ভাববে না এক মিনিট। সুফিয়ার সঙ্গে তার বাড়ি গেল, পিছনে পিছনে রুমে গেল। সুফিয়ার আম্মু জানে দুজন ভালো বেস্ট ফ্রেন্ড। অনেক আগে থেকেই ফারুক সুফিয়ার বাড়ি আসা যাওয়া করে, সবার সাথে ফ্রি। রুমে যেতেই সুফিয়া ব্যাগটা ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দিল। তখন ফারুক ভয়ে বলে উঠল, রাগ করিস না, দেখ ও আমায় তোর কথা জিজ্ঞাসা করেছিল। সুফিয়া কোনো উত্তর না দিয়ে ঘরে একটা ঝাড়ু ছিল, সেটা হাতে নিয়ে বলে উঠল, তোকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা না বলতে? কোন সাহসে বলেছিস? এইটা বলেই যেই মারতে যাবে, তখন ফারুক বলে উঠল, আচ্ছা সরি, এইবারের মতো ছেড়ে দে, এত রাগ করিস না। ছেড়ে দিব একটা প্রশ্নের উত্তর দিতে পারলে। বল। ডোনাল্ড ট্রাম্পের নানির নাম কি? কার নানি? ডোনাল্ড ট্রাম্পের নানির নাম কি? ফারুক হাসতে হাসতে বলে উঠল, নিজের নানির নামের খবর নাই আর ডোনাল্ড ট্রাম্পের নানির নাম কেমনে কমো? সুফিয়া কোনো উত্তর না দিয়ে ঘরে একটা ঝাড়ু ছিল সেটা নিয়ে রেগে আগুন। হঠাৎ হাসতে ফারুক তা লক্ষ্য করে বুঝলো আজ তার আর কোনো রক্ষা নেই। আগুনে কেরাসিন তেল ঢেলে দিছে। তখন ফারুক ভয়ে ভয়ে বলে উঠল, এমন জয় বাংলা দজ্জাল রিনা খানের মতো তাকিয়ে থাকিস না, ভয় করে তো। সুফিয়া চুপচাপ রাগে ফুপাতে লাগলো। তখন ফারুক আবারও বলে উঠল, আচ্ছা সরি বললাম তো, আর এমন হবে না, প্লিজ এইবারের মতো ছেড়ে দে। বিশ্বাস কর, জাহিদ খানের কসম, আর কোনো মেয়ের সঙ্গে কথাই বলবো না। বললে তোর নানি জাহিদ খানের। জাহিদ খানের নাম নিতেই শুরু হয়ে গেল উড়াধুরা ঢিসুম ঢিসুম মায়ের, সেটা ঝাঁটা দিয়ে নয়, হাতে। শালা জাহিদ খান আসলেই বিপজ্জনক নাম। নাম নিতেই মায়ের শুরু। সাবধান, কেউ কিন্তু এমন নাম মুখেও আনবেন না, আনলে মামলা খাবেন। ফারুক বেচারা কয়েকটা কিল ঘুষি খাইয়া খাটের তলে দৌড়ে চলে গেল আর বলে উঠল, আন্টি গো বাঁচান এই দাজ্জাল মায়ের হাত থেকে। সুফিয়া বলে উঠল, বাইরে বলছি, জাহিদ খানের কসম, তাই না? আমি না, এইখানেই ঠিক আছে। তোকে বেরিয়ে আসতে বলেছি, নয়তো পরে আরো খারাপ হবে। আচ্ছা সরি সরি, এরপর থেকে আর এমন হবে না, প্লিজ। এই নিরীহ শিশু মানুষকে ছেড়ে দে। সত্যি বলছিস তো? সত্যি বলছি। আচ্ছা বাইরে আয়, আর 10 বার কান ধরে উঠবস কর, তাহলে তোকে ছেড়ে দিব। ফারুক বের হয়ে বলল, এই কান ধরা ছাড়া বল, যেই মাইর দিয়েছিস সম্ভব না। ঠিক আছে, আমার কিছু শর্ত আছে, যদি শর্তগুলো মানিস তাহলে ছেড়ে দিব। আচ্ছা বল, কি করতে হবে? সপ্তাহে 3 দিন আমায় নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর?
প্রতিদিন ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর? আজকের পর থেকে অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, কথাও বলবি না। কেন তাকাবো না? তার কারণ কি কথা না বলার? এখনো কি বুঝিস না কেন এমন করি, শাসন করি? কেউ কি চাইবে তার প্রিয় মানুষটা অন্য কোনো মেয়ের সাথে দেখতে? কেন যে মনের কথা বুঝিস না? মনে মনে বলল। কি রে, কি ভাবছিস? আমি কেন তাকাতে পারবো না, কথা বলতে পারবো না? তারাও তো আমার ফ্রেন্ড, প্রেম তো করতে দিস না, নিজেও করিস না। আমি তো বন্ধু হিসেবে কথা বলি। তোর এত মেয়ে ফ্রেন্ড কেন থাকবে? আমি ছাড়া আর কাউকে তোর কাছে আসতে দিব না। এখন থেকে রুমের বাইরে গেলে না, আমায় 5 মিনিট পর পর ছবি তুলে পাঠাবি, সকাল বিকাল রাতে। এখন থেকে তুই কল দিবি। একটা কাজ কর, আমার শরীরে ক্যামেরা লাগিয়ে দে, তাহলে দেখতে পারবি আমি কখন কি করি। মনে তো ওইটাই চায়, কিন্তু এটা করলে কেমন দেখায়, তাই এগুলো করা যায় না। ফারুক আবারও বলতে লাগলো। তুই যেভাবে আমার কথা বলিস, শাসন করিস, মনে হয় তোর জামাই লাগে আমি। জামাই তো লাগিস। এটা বলে সুফিয়া হাসতে লাগলো। তখন ফারুক বলে উঠল। ঠেকা পড়ছে তোরে বিয়ে করতে, এমন দাজ্জাল রিনা খান মাইয়া আমি চাই না। কি বলি তুই? এমন বেস্ট ফ্রেন্ড জীবনে একটা থাকলে জীবন তেজপাতা কয়লা হতে বেশি সময় লাগবে না। চুপ কর, কথা শুনবি না, উল্টাপাল্টা কাজ করবি আর আমি কিছু বলবো না, তাই না? শোন, শর্তগুলো যে বললাম ওইগুলো যদি না শুনিস তাহলে তোর খবর আছে। দূরে যে হারামি, যে শর্তগুলো দিয়েছিস এত কিছু পারবো না। সর্বোচ্চ মাঝে মধ্যে 1 প্লেট ফুচকা খাওয়াতে পারি, মাসে 1-2বার ঘুরতে নিয়ে যেতে পারি, তাছাড়া পারবো না আমি। তখন সুফিয়া ফারুকের শার্টের কলার চেপে ধরে একদম কাছে চলে গেল। ঠোঁটের কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলে উঠল। আমি যা যা বললাম তাই করতে হবে। যদি না করিস তাহলে তুই আমার সম্পর্কে ভালো করে জানিস আমি কি করতে পারি আর না পারি। ছোটবেলায় প্রমিস করেছি, ভুলে যাস না। শাসন করার অধিকার আমার কাছে আছে। আমাদের সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক না। তোর ব্যবহারগুলো না বেশ কিছুদিন ধরে অদ্ভুত লাগছে। এমন তো আগে ছিলি না, হঠাৎ কি হলো বুঝতে পারছি না। কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দিস না, দেখতে পারিস না, তোর জন্য শান্তি নাই রে। যখনই সুফিয়া কিছু বলতে যাবে তখনই সুফিয়ার আম্মু দরজার বাহির থেকে ডাকলো সুফিয়াকে। তখন ফারুক জলদি দরজা খুলে বেরিয়ে বলে উঠল। কেমন আছেন আন্টি? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে আন্টি। ওহ, ভালো কথা। তোমার আম্মুকে একটু বিকেলে আসতে বলো তো, সময় পেলে জরুরি কিছু কথা আছে। ঠিক আছে। আচ্ছা আন্টি, তাহলে আমি যাচ্ছি। যাচ্ছি মানে? খাবার খেয়ে তারপরে যাবে? না আন্টি, পরে এক সময় এসে খাবো, একটু কাজ আছে, বাসায় যেতে হবে। তখন সুফিয়া বলে উঠল। কি আছে বললি, আবার বলতো আমায়। না মানে বাসায় থেকে খেয়ে বের হয়েছে, একটু কাজ আছে। কেমন খেয়েছিস তা আমি জানি। আমু, তুমি 1 প্লেটে খাবার দাও, আমি পরে খাবো। ও খেয়ে তারপর যাবে। ঠিক আছে ফারুক বাবা, এই রুমে বসো, আমি খাবার দিচ্ছি। সুফিয়া, তুই নিয়ে যা, এসে আমার কাজ আছে। তারপর সুফিয়া গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল তার আম্মুর সাথে। এদিকে ফারুক বসে বসে নানান কথা ভাবতে লাগলো। ফারুক আর সুফিয়া ছোট্টবেলা থেকেই খুব ভালো বেস্ট ফ্রেন্ড। সুফিয়া আগেই বলে নিয়েছিল তাদের মধ্যে আর কোনো মেয়ে যাতে না আসে, তাহলে সম্পর্কে ফাটল ধরে। তারপর কিছুদিন পর থেকে এমন শাসন করতে শুরু করে, না ফারুককে প্রেম করতে দিয়েছে না নিজে প্রেম করছে, কোনো মেয়ের সঙ্গে মিশতে মানা করছে। ফারুক আর সুফিয়া দুজন একদম দুজনের পরিবারের সঙ্গে ফ্রি। সুফিয়া ফারুকের বাসায় আসা যাওয়া করে সব সময়, ফারুকও সুফিয়ার বাসায় আসা যাওয়া করে সব সময়। সবাই জানে দুজন ভালো বেস্ট ফ্রেন্ড, কিন্তু সুফিয়া ফারুকের সঙ্গে থাকতে থাকতে এক প্রকার মায়ায় জড়িয়ে গেছে, যাকে বলে হালকা ফিলিংস। ভালোবাসার ছোঁয়া পেয়েছে তার মনে ফারুকের প্রতি। এখন ফারুককে কারোর সাথে দেখলেই তার বাংলায় যাকে বলে জলে। কিন্তু সুফিয়া এখনো তার ভালোবাসা প্রকাশ করেনি, কিন্তু সে তার আচরণে বুঝিয়ে দিয়েছে সে কি চাইছে। কিন্তু ফারুক বুঝতে পারছে না। চলুন দেখা যাক ফারুক কি সুফিয়ার মনের কথা বুঝতে পারবে, সুফিয়া কি তার মনের কথা বলতে পারবে নাকি। কিছুক্ষণ পর সুফিয়া ফারুকের জন্য খাবার নিয়ে আসলো। ফারুক হাত ধুয়ে খেতে বসলো। তখন সুফিয়া কাছে গিয়ে বলে উঠল, দে আমায় এখন খাইয়ে দে। কেন, তোর হাত নাই? নিজের হাতে নিয়ে খা।
এত কথা বলিস কেন? খিদে পেয়েছে, খাইয়ে দে। তোর রাতেই খাবো। চলো খাইয়ে দে। ঠিক আছে, দিচ্ছি। তুই শান্তি দিলি না আমায়। তুই মনে হয় আমায় শান্তি দিচ্ছিস। কেন? আমি তোকে কি করলাম? তুই কি করছিস সেটা যদি তুই বুঝতি তাহলে আর বলতি না। তুই আমার মনটাই নিয়ে গেছস। সুফিয়া মনে মনে বলল, কিন্তু মুখ দিয়ে বলল। এখনো না খাইয়ে দিয়ে বকবক করছিস? ফারুক অল্প কিছু ভাত মেখে হাতে নিয়ে সুফিয়ার মুখের সামনে নিয়ে বলল। ধুর ছাই, এনে রাক্ষস। তখন সুফিয়া মুখে নিয়ে বলে উঠল। ওই একদম রাক্ষস বলবি না, না হলে কিন্তু কামড় দিব হাতে এখন। তখন বুঝবি। তাহলে খাওয়াবো না, যা এখান থেকে। এই না না, কামড় দিব না, খাইয়ে দে। তারপর ফারুক খাইয়ে দিল সুফিয়াকে, সাথে নিজেও খেয়ে নিল। খাবার খাওয়া শেষে কিছুক্ষণ সুফিয়ার সঙ্গে আড্ডা দিয়ে ফারুক তার বাড়ি চলে আসলো। বাড়ি এসে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল ফারুক। আর তখনই ফারুকের আম্মু ঘরে আসলো। ফারুককে দেখে বলে উঠল। কিরে, এতক্ষণ তুই কোথায় ছিলি? এই তো আম্মু, সুফিয়ার বাড়িতে গিয়েছিলাম। কয়টা বাজে সে খেয়াল আছে? গোসল করিসনি এখনো? দুপুরের খাবার খাবি তাহলে কখন? আমি খেয়ে আসছি সুফিয়ার বাড়ি থেকে, কিছুক্ষণ পর গোসল করছি, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ, সুফিয়ার আম্মু বলল বিকেলে একটু যেতে তোমাকে। আচ্ছা ঠিক আছে। এই বলে চলে গেল ফারুকের আম্মু। আর ফারুক কিছুক্ষণ পর গিয়ে গোসল করে নিল। গোসল করে কিছুক্ষণ ফোনে গেমস খেলে শুয়ে পড়ল। আর এইদিকে সুফিয়া ফারুক যাওয়ার পর সে ফ্রেশ হয়ে ঘরটা একটু গুছিয়ে বসা মাত্র আরোহী ফোন দিল। তখন সুফিয়া রিসিভ করতে বলে উঠল। সুফিয়া, তোকে যেটা বলছি মনে আছে তো? আছে। ভাল লাগছে না রে, কখন যে মনের কথা বলবো ভেবে আমাকে একটা পরামর্শ দে। আমি কি পরামর্শ দিব? কি পরামর্শ দিবি মানে? ভুলে গেছিস? তুই তো বললি যে তুই বাসায় গিয়ে বলবি। এখন বল, বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করা জায়েজ কি জায়েজ না? তুই কি পাগল বলতো? পছন্দ হয়েছে গিয়ে বলে গে। এইখানে জায়েজ আর না জায়েজের কি আসে যায়? বিয়ে করলে জায়েজ। আমি তোকে কি বলবো বলতো? সেখানে আমি নিজেই তোর মতোই সমস্যার মধ্যে পড়ে আছি, আর তুই আমার কাছে এই সমস্যার সমাধান চাইছিস? তার মানে তুই ফারুককে পছন্দ করিস? আরোহী অবাক হয়ে বলল। হ্যাঁ, যা ভাবছিস তাই। আমিও তোর মতোই বলতে পারছি না। আচ্ছা, এই কথাই এই জন্যই তো বলি, কেন মেয়ের সঙ্গে ফারুককে দেখতে পারিস না কেন? রিয়া ফারুককে ফোন নাম্বার চাইলো, তবে এই কারণে তুই চেইতে গেলি, বুঝলাম। হ্যাঁ, তুই তো বুঝতে পারছিস, তবু একটু লেট হলেও। কিন্তু শয়তানটা কি বোঝে না? সামনে থেকে দেখেও কি একটু মন বুঝে না? কেন এমন করি? কি যে বলি তোরে এখন। তখন দুজনেই চুপচাপ হয়ে গেলে কিছুক্ষণ পর আরোহী আবারও বলে উঠল। আচ্ছা দেখি, আমি আজ রাতে তাকে মনের কথা বলে দিব। তার জন্মদিন আগামীকাল, মনে আজ রাত 12টা বাজলেই, তাই রাত 12টায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মনের কথা বলে দিব ভাবছি। যাই হোক, ভয় পেলে হবে না, বেশি লেট করলে হারিয়ে ফেলবো। তাই কর, বলে দে। তুইও যত তাড়াতাড়ি পারস বলে দে, কারণ হারিয়ে যাওয়ার ভয় সব থেকে বেশি তোর। কারণ তো জানিস ওর ফ্রেন্ড সব থেকে বেশি মেয়ে, তাই কখন অন্য মেয়ে এসে যায় বলা যায় না। তুই কি ভাবছিস অন্য কেউ এসে নিয়ে চলে যেতে পারবে? এই সুফিয়ার কাছ থেকে কখনো না। সে ছোট্টবেলা থেকে ওর সাথে আছি, এত সহজে কেউ আসতে পারবে না ওর কাছে আমি থাকতে। সেটা তো জানি। ফারুকের আশেপাশে কেউ যদি আসে, তুই দেখলে ফারুকের জানে কপালে শনি আছে ফারুকের। যে আমার সতীন হতে আসবে তার চুল থাকবে না। আচ্ছা একটা কথা বলতো, তুই কেন মনের কথা বলছিস না ফারুককে? সেটা পরে অন্য কোনো দিন বলবো, এখন ফোন রাখ, একটু ঘুমাবো। ঠিক আছে তাহলে, ফোন রাখছি, বাই। এটা বলে ফোন কেটে দিল আরোহী। তখন সুফিয়া মনে মনে বলতে লাগলো। কি করে বলবো? সে ছোট্টবেলা থেকে ওর সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আমি যদি সোজাসাপটা বলে দিই তাহলে কি না কি মনে করে। ভয় হয় যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। জানি এমনটা হবে না, তাই তো ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি আচরণে। শাসন করছি প্রিয় মানুষের মতো। আর কিছুদিন যাক, একটু রোমান্টিক আচরণ করে কিছু একটা করব, করে বলে দিব মনের কথা। রাজি না হলে ওর সম্পদটা চাকু দিয়ে না সানডে মানডে ক্লোজ করে দেওয়ার ভয় দেখামু। এটা ভেবে হাসতে লাগলো সুফিয়া আর মনে মনে নানান কথা ভাবতে লাগলো ফারুককে নিয়ে।
চলুন সুফিয়ার পরিচয়টা একটু দিয়ে ফেলি। সুফিয়া অনার্স 4র্থ বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। তার বাবা পুলিশ কমিশনার, তার মা গৃহিণী। এদিকে ফারুক সন্ধ্যায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একটু বাইরে গেল ঘোরাঘুরি করতে। তখনই সুফিয়ার ফোন। তোকে ফুচকা খাওয়াতে হবে। তখন ফারুক সুফিয়াকে সাথে নিয়ে ফুচকা খায়। একটু ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে আসলো। ফারুক বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে গেমস খেলে। তার আব্বু আসার আগ পর্যন্ত সময় কাটালো। তার আব্বু অফিস থেকে আসার পর সবাই একসাথে খাবার খেয়ে শুয়ে পড়ল। সকালে ফারুকের ঘুম ভাঙলো তার আম্মুর ডাকে। উঠে দেখে সকাল 9টা বাজে। তখন জলদি ফারুক উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার জন্য। রেডি হয়ে সকালে নাস্তা করে ফোনটা হাতে নিতেই দেখলো সাইলেন্ট করা ফোন। আর সুফিয়ার 53টা কল দেখেই ফারুকের মাথায় আকাশ ভেঙে পড়ল। ভয়ে শেষ আজ। সুফিয়া তাকে কি করবে কে জানে। তখনই দেখলো 2টা মেসেজ। প্রতিটি মেসেজে সুন্দর করে বনের পশু পাখির নাম, মানে বকা দেয়া ফারুককে। আর লেখা আজ ফারুকের বাসায় আসবে সোজা কলেজ থেকে। সুফিয়া কলেজ আজ কিছু বলবে না, কলেজে আসতে বলছে সুন্দর করে। ফারুক ভয়ে ভয়ে বাসা থেকে বের হলো। আজ কলেজ যাবে নাকি যাবে না ভাবছে, কারণ সে জানে কলেজে গেলে সুফিয়া ওর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। দুজন একই ক্লাসে পড়ে, কিন্তু ফারুক তেমন কলেজ যাওয়া আসা করে না, তাই কলেজ একটু লেট করে গেল। ফারুক আজ গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। সুফিয়ার দিকে তাকাতেই দেখে সুফিয়ার রেগে ফায়ার ফারুকের উপর। ভয়ে ভয়ে একটা ক্লাস করেই কলেজ থেকে বের হয়ে চলে আসলো ফারুক। আর ক্লাস করবে না সে। কলেজ থেকে বের হয়ে কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় যাওয়ার জন্য রওনা হলো। কলেজটা বাসা থেকে 40 মিনিটের পথ, তাই হেঁটেই যাবে ভাবলো ফারুক। হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পর তখনই আকাশটা মেঘলা হয়ে গেল। আগে থেকে মেঘলা ছিল। তখন কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড জোরে বৃষ্টি হতে লাগলো। আশেপাশে তেমন দোকান নেই, গাড়িও নেই, তাই ভিজে যেতে লাগলো। তখনই ফারুকের এক বান্ধবী ফারিয়া যাচ্ছিল রাস্তার ওপাশ দিয়ে। ফারুককে দেখে দৌড়ে ছাতা নিয়ে আসলো ফারুকের কাছে আর বলে উঠল, ফারুক জলদি ছাতার নিচে আয়, নয়তো ভিজে যাবি। তখন ফারুক ছাতার নিচে গেল। ফারিয়ারা দুজন এক ছাতার নিচে। তখন হেঁটে হেঁটে যেতে লাগলো রাস্তা দিয়ে। আর তখন ফারিয়া বলে উঠল, কি রে, আজ কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে আসলি? ভাল লাগছে না, তাই চলে আসছি। তা কোথাও গিয়েছিলি তুই? গিয়েছিলাম একটু মার্কেটে ওড়না কিনতে, কিনেই চলে আসলাম। গাড়ি পাচ্ছি না, তাই হেঁটেই ভাবলাম যাই। ভালো করেছিস। হ্যাঁ, আমার আর ভিজতে হলো না। আড্ডা দিতে দিতে বৃষ্টিতে বাসায় পৌঁছে যাব তোর সাথে। এদিকে সুফিয়া ফারুককে কলেজ থেকে চলে আসাতে দেখে আর একটা ক্লাস করে সেও কলেজ থেকে বের হয়ে চলে আসলো। একটা রিক্সা নিয়ে বৃষ্টিতে বাসায় আসছিল সাথে আরোহী। তখনই আরোহী বলে উঠল, সুফিয়া দেখ, ফারুক আর একটা মেয়ে একই ছাতা নিচে হেঁটে যাচ্ছে। কোথায় কোথায়? ওই তো সামনে দেখ। তখন বেশ কিছুটা সামনে দেখলো ফারুক আর একটা মেয়ে। এ কি, ছাতার নিচে যাচ্ছে? একদম কাছাকাছি দুজন। এটা দেখে সুফিয়া রিক্সা চালককে বলে উঠল, আঙ্কেল রিক্সাটা থামান জলদি। কিরে কেন? চুপ কর। ধমক দিয়ে বলল সুফিয়া। প্রচণ্ড রেগে আছে সে। তখন রিক্সাটা থামাতে সুফিয়া নেমে পড়ল রিক্সা থেকে। নেমে একটা জুতা পা থেকে খুলে হাতে নিল আর এগিয়ে যেতে লাগলো দুজনের দিকে। এদিকে ফারুক ফারিয়াকে বলছে, কি রোমান্টিক ওয়েদার, তাই না মেঘলা? আকাশ ঝুমঝুম বৃষ্টি, হালকা বাতাস বইছে, ঠান্ডা। তোর সাথে একই ছাতার নিচে ফেটে যাচ্ছি। আহা, এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আর কি হতে পারে? এটা বলে বৃষ্টির মধ্যে হাত বাড়িয়ে দিল ফারুক। তখনই হঠাৎ করে উড়ে এসে একটা লেডিস জুতার সামনে পড়ল। ফারুক তখন বলে উঠল, আরে আজকে কালকে কি জুতারও বৃষ্টি হয় নাকি? নয়তো জুতা আসলো কোথা থেকে ওরে? এটা বলে ফারুক একটু পিছনে ঘুরে লক্ষ্য করে দেখলো সুফিয়ার রেগে মেগে ছুটে এইদিকে আসছে। দুই পায়ের দিকে লক্ষ্য করে দেখে জুতা নাই, একটা ফারুকের সামনে আরেকটা হাতে। এটা দেখে ফারুক ফারিয়াকে কান্না কান্না কণ্ঠে বলে উঠল, দোস্ত শোন মনোযোগ দিয়ে।
বল, শুনছি। ফারুক পা থেকে জুতা খুলে হাতে নিতে নিতে বলে উঠল, মাপ টাপ কইরা দিস, ভুল টুল করলে। কত কিছুই না কইছি, শয়তানি ফাজলামি করছি। কি উল্টো পাল্টা কথা বলছিস? বাইচা থাকলে দেখা হবে। আজরাইল পিছনে, বাচ্চা হাও। এটা বলেই ফারুক দিছে এক দৌড়। পিছনে আর না তাকিয়ে দৌড়ে বাসার সামনে চলে আসলো। বাসায় এসে দেখে সুফিয়া হাজির রিক্সা থেকে নামছে। তখন ফারুক দৌড়ে বাসায় ঢুকলো। গিয়ে দেখে তার আম্মু সোফায় বসে আছে। পিছনে পিছনে সুফিয়া এসে গেছে। তখন দৌড়ে ফারুক আর কিছু না ভেবে তার রুমে চলে গেল। ফারুকের আম্মু হঠাৎ এমন করে ফারুককে দৌড়াতে দেখে অবাক হয়ে গেছে। এদিকে ফারুক দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে বসে কাঁপাকাঁপি করছে ভয়ে, আর বলছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জল্লাদ মার্কা বেস্ট ফ্রেন্ড শেষ পর্যন্ত আমার কপালেই এসে জুটলো। পুরাই দাজ্জাল রিনা খান। আল্লাহ, এটা থেকে বাঁচাও। এবার কি করে যে কে জানে। বেস্ট ফ্রেন্ড হয়েই এমন অবস্থা। যদি জামাই হতাম তাহলে কি হতো কে জানে। এদিকে ফারুকের আম্মু সুফিয়াকে দেখে বলে উঠল, আরে সুফিয়া মা, কেমন আছো? ভালো নেই, তুমি কেমন আছো? ভালো আছি। মনে হচ্ছে রেগে আছো, কি হয়েছে? তোমার পোলা খালি আমায় জ্বালায়, কথা শুনে না, উল্টাপাল্টা কাজ করে। এটা বলে সুফিয়া হালকা কেঁদে দিল। তখন ফারুকের আম্মু বলে উঠল, কি করছে আবার শয়তান বাদরটা? হাতে না মা, বলো, আমি শাস্তি দিচ্ছি। তোমার কিচ্ছু করতে হবে না, আমি দেখে নিচ্ছি, ওর খবর আছে আজ। আচ্ছা তাহলে শোনো, ওরে পরেও দেখে নিতে পারবে। মা, তুমি বৃষ্টিতে ভিজে গেছো, যাও মা, আগে বাসায় যাও, গিয়ে ড্রেস চেঞ্জ করো, শুকনো কাপড় পরো, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি ফারুককে নিয়ে বিকালে তোমাদের বাসায় আসছি। কিন্তু আন্টি। সুফিয়া কিছু বলার আগেই ফারুকের আম্মু বলে উঠল, আর কোনো কিন্তু না, আমি বিকালে ফারুককে নিয়ে যাব, তখন তুমি ওরে যা বলার বলো। ঠিক আছে, তুমি বলছো বলেই যাচ্ছে, বিকালে কিন্তু নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তখন সুফিয়া বাসা থেকে বের হয়ে মনে মনে বলে উঠল, একবার তোরে কাছে পাই, তোর হাড্ডি কুড্ডি ভেঙে ফেলবো আজ। ওই সুফিয়া কি জিনিস এখন বুঝিয়ে দিব, কথা না শুনলে কি করতে হয়। তারপর সুফিয়া নিজের বাসায় চলে আসলো। রেগে মেগে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘরে লাঠি, চাকু, দড়ি সব জোগাড় করে লুকিয়ে রাখলো। আর ফারুক আসার অপেক্ষা করতে লাগলো। এদিকে ফারুক বেশ কিছুক্ষণ বসে থাকার পর কোনো সাড়া শব্দ পেল না সুফিয়ার। আস্তে করে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। আস্তে আস্তে নিচে আসলো। তখন ফারুক দেখলো তার আম্মু এখনো সোফায় বসে আছে। তখন ফারুক তা দেখে বলে উঠল, আম্মু, সুফিয়া কি চলে গিয়েছে? চলে গেছে। কি করছিস তুই? দেখলাম রেগে আছে। কিছুই না আম্মু। কিছু না করলে এমনিতেই সুফিয়া রেগে যায় না। শোনো, আমার সাথে বিকেলে সুফিয়ার বাড়ি যাবি, কথায় যাস না। এখন আয়, খাবার দিচ্ছি, খেয়ে নে। ফারুক সুফিয়ার বাড়ি যাওয়ার কথা শুনতেই ভয় পেয়ে গেল। তখন বলে উঠল, আমি যাব না, তুমি যাও সুফিয়াদের বাড়ি। ফারুকের আম্মু রাগী গলায় বলল, যাবি না মানে যেতে হবে, এত কথা শুনতে চাই না, ব্যাস। আয়, এখন চুপচাপ খাবার খেয়ে নে। আজ বুঝছি কপালে দুঃখ আছে, কে জানে কি করবে। ফারুক আর কিছু না বলে চুপচাপ গিয়ে খেয়ে নিল। খেয়ে রুমে বসে গেমস খেলে সময় কাটাতে লাগলো। বিকেলে ফারুকের আম্মু ফারুককে নিয়ে সুফিয়ার বাড়ি গেল। সুফিয়ার আম্মু আর ফারুকের আম্মু বসে কথা বলতে লাগলো। ফারুক ভয়ে তাদের পাশে বসে আছে চুপচাপ, আর সুফিয়া চাকু নিয়ে সামনে ঘোরাঘুরি করছে। তখন সুফিয়ার আম্মু বলে উঠল, ফারুক বাবা, তুমি সুফিয়ার সাথে ওর রুমে গিয়ে গল্প করো, আমরা একটু কথা বলি। কাম সারছে, ইয়াল্লাহ, মুই শেষ। অলরেডি চাকু নিয়ে দাঁড়িয়ে আছে দাজ্জাল রিনা খান। কে জানে কি করে ঘরে গেলে। আল্লাহ, আর যাই হোক, আমার বইয়ের সম্পদটা রক্ষা কইরো। সুফিয়া তার মায়ের এই কথা শুনে মুচকি হাসি দিয়ে এসে ফারুকের হাত ধরে বলে উঠল, চল, এবার তোর সাথে বহুত হিসাব কিতাব বাকি আছে রে, এক এক করে সব হিসাব করতে হবে, চল। এটা বলে ফারুককে টেনে নিয়ে যেতে লাগলো সুফিয়া তার রুমে। ফারুক তো কান্না করার মতো অবস্থা, ভয়ে ভয়ে যাচ্ছে। এদিকে সুফিয়া ফারুককে রুমে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল আর লক করতে লাগলো।
তখন ফারুক লক্ষ্য করে দেখলো বিছানার উপর লাঠি দড়ি রাখাই আছে, সব প্রস্তুতি নিয়ে রাখছে আগে থেকেই। তখন ফারুক সাথে সাথে তার সম্পদে হাত দিয়ে মনে মনে বলে উঠল, ছোট্ট বাপ, তুই না জানি আছিস এই আজরাইলের হাতে, আমার বইয়ের হকটা শেষ করে দিল। ফারুক তখন সুফিয়ার দিকে তাকিয়ে দেখে হাতে চাকুনি এদিকে এগিয়ে আসছে, তার মানে আজ রক্ষা নেই। মনে মনে ভাবতেই ফারুক দৌড়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। তখন সুফিয়া খাটের নিচে ঝুঁকে রাগী গলায় বলল, কুত্তা বান্দর বিলাই, তুই বেরিয়ে আয়। দোস্ত, আজকের মতো ছাইরা দে প্লিজ, তোর নানির কসম দিয়ে বলছি, জীবনে আর কোনো মায়ের লগে যাবো না। তুই বেরিয়ে আসবি নাকি আমি খাটের তলায় এসে তোর সম্পদ খালি করব। এই না না না, থাক, তোর আসতে হবে না, আমি আসছি। তার আগে বল, বেরিয়ে আসলে কিছু করবি না তো? কুত্তা বান্দর বিলাই, তোরে আমি কতবার নিষেধ করেছি, কথা শুনিস? শুনিস নাই, আজ আর ছাড় নাই, বেরিয়ে আয় বলছি। হ্যাঁ, কাইন্দা দিমু, কিন্তু তুই বেস্ট ফ্রেন্ড না শত্রু আমার? হ, আমি শত্রু। এবার আসবি নাকি আমি আসবো? ফারুক চুপচাপ বেরিয়ে আসতেই সুফিয়া কলার চেপে ধরে গলায় চাকু ধরে বলে উঠল, এখন কই যাবি? আমার হাত থেকে কই যাবি? আচ্ছা, তুই এমন কেন করিস বলতো? সে তুই বুঝতে পারবি না, যদি বুঝতেই পারতি মনের কথা তাহলে এমন করতি না। মেয়েদের মন বোঝা বড্ড দায়, সহজে কেউ বুঝে না। তাই বলা ইঙ্গিত দিলেও বুঝবি না? নাউজুবিল্লাহ, বলে কি? এই ইঙ্গিত বুঝতে পারলেই একমাত্র ধরে রাখা যায়। দূর, এত বুঝতে হয় না। ফারুকের গলায় চাকু ধরে সুফিয়া বলে উঠল, যে আমার সে 100%ই আমার, 1% এদিক সেদিক হওয়া যাবে না। আজ পর্যন্ত কোনো ছেলে ফ্রেন্ড দেখেছিস আমার? তাহলে তুই কেন আমার কথার অবাধ্য হবি? অন্য মায়ার লগে টাঙ্কি মারবি? কিছুই কি বুঝিস না? প্রচন্ড রেগে চাকু গলায় ধরে আছে, একটু এদিক সেদিক হলেই ফারুক শেষ। তখন ফারুক ভয়ে ভয়ে বলে উঠল, চেতিস না রে, লক্ষ্মী মেয়ের মতো চাকুটা গলা থেকে নামিয়ে আন, দেখ না আয়নায় গিয়ে তোরে রাখলে কত কিউট লাগে। শোন, আজা এটা কথা রাখ, এইগুলো ফালতু কথা বলে লাভ নাই। আচ্ছা শোন, সরি, আজকের মতো ছেড়ে দে, যা, আগামীকাল তোরে সারাদিন নিয়ে ঘুরবো, প্রমিস। এটা শুনে সুফিয়া খুশি হয়ে গেছে, এক নিমিষের রাগ শেষ। কারণ ফারুকের সাথে সময় কাটাতে পারবে, এক রিকশায় ঘুরবে। তখন বলে উঠল, সত্যি বলছি তো, সারাদিন নিয়ে ঘুরবি। সত্যি বলছি, কোনো মতে এইখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচি। আচ্ছা তাহলে আজকের মতো ছেড়ে দিলাম, যা, আগামীকাল সকালে আমি আসতে রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি একটু বাসায় যাব, কাজ আছে, তোর সাথে রাতে কথা হবে। আচ্ছা ঠিক আছে, যা, বেঁচে গেলি শুধু সারাদিন ঘুরতে নিয়ে যাবি বলে। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সঙ্গে দেখি তাহলে মনে করবি তোর মৃত্যু আমার হাতে লেখা। তখনই ফারুকের আম্মু রুমের বাহির থেকে ডাকতে লাগলো, আর ফারুক বড় একটা নিঃশ্বাস ফেলেই জলদি বেরিয়ে আসলো। তারপর বিদায় নিয়ে ফারুক আর তার আম্মু চলে আসলো। বাসায় এসে রাতের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিল ফারুক। সকালে কারোর কিল ঘুষিতে ঘুম ভাঙলো ফারুকের। তাকিয়ে দেখে সুফিয়া রেডি হয়ে সেজে গুজে একদম চলে এসেছে। কালো রঙের একটা শাড়ি পরে, হাতে ম্যাচিং করা চুড়ি, চোখে কাজল, কপালে ছোট্ট একটা টিপ। ফারুক দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলে উঠল, মাশাআল্লাহ। ফারুকের মুখে এমন কথা শুনে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে সুফিয়া লজ্জা পেয়ে গেল আর বলে উঠল, এমন করে তাকিয়ে আছিস কেন? আমার লজ্জা লাগে না বুঝি? হঠাৎ সুফিয়ার কথায় ফারুকের ধ্যান ভাঙলো আর বলে উঠল, কই, আমি তোকে দেখছিলাম, মিথ্যা কথা। হয়েছে, আর বলতে হবে না। এখন জলদি উঠ, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, নয়তো গতকালের মাইট এখন দিব। এটা শুনতেই ফারুক উঠে দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। তখনই সুফিয়ার বান্ধবী কল দিল। কি রে সাফিয়া, কোথায় তুই? ফারুকের বাসায়, ওর রুমে। সে কি রে, তুই সেখানে কি করছিস? ফারুক আজ সারাদিন আমায় ঘুরতে যাচ্ছে ওর সাথে। বাহ, ভালোই তো। আজকের দিনটা তোর? নিশ্চয়ই। আর হ্যাঁ, আরো ভালো যাবে দিনটা, কেননা আজ প্রপোজ করে সব মনের কথা বলে দিব ফারুককে, কতটা ভালোবাসি। এদিকে ফারুক সুফিয়াকে নিয়ে ভাবছিল, তখন কেন হঠাৎ এমন দৃষ্টিতে তাকিয়েছিল, কেমন এক অদ্ভুত মায়া কাজ করছিল। এইগুলো ভাবার মধ্যে বলে উঠল, সুফিয়া তো আমার বেস্ট ফ্রেন্ড,
না, ওরে নিয়ে কেন এত ভাবার আছে? ও যদি আমায় ভালোবেসে ফেলে কখনো, ওরে আমার ভালোবাসা কখনো সম্ভব না। তারপর ফারুক চিন্তা ভাবনা বাদ দিল সুফিয়াকে নিয়ে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো সুফিয়া তার বিছানা গুছিয়ে দিয়ে তার রুমে ঝাড়ু দিচ্ছে। তখন ফারুক বলে উঠল, ওই, তোরে আজাইরা কাম করতে কে বলছে? আজাইরা কাম মানে কি করছি? এই যে ঝাড়ু দিতে কে বলছে? বিছানায় গুছিয়ে দিতে কে বলছে? রাখ ঝাড়ু। তখন সুফিয়া রাগী গলায় বলে উঠল, তোকে জ্ঞান দিতে বলি নাই? তুই রেডি হোস নাই কেন? যা জলদি, নয়তো এই ঝাড়ু দিয়া তোরে পিটামো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ফারুক কিছুটা ভয় পেয়ে গেল। তখনই জলদি চলে গেল রেডি হতে। আর সুফিয়া তখন বলে উঠল, আসছিল আমায় জ্ঞান দিতে, কিছুদিন পর এই ঘরে এসেই উঠবো। আমার ঘর আমায় কাজ করতে বাধা দেয়, সাহস কত বড়! কিছুক্ষণ পর ফারুক রেডি হয়ে আসলো। সুফিয়ার সঙ্গে মিল রেখে ব্ল্যাক টি শার্ট, জিন্স প্যান্ট, ব্ল্যাক শু জুতা, হাতে ব্ল্যাক ঘড়ি, চোখে নীল চশমা। ফারুকের সৌন্দর্যে সুফিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আর মনে মনে বলে উঠল, ক্রাশ খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কি লাগছে না? উফ। তখন ফারুক বলে উঠল। কিরে, চল, যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? ফারুকের কথায় ধ্যান ভাঙল সুফিয়ার। তখন বলে উঠল, হ্যাঁ চল চল। এই বলে দুজন রুম থেকে বেরিয়ে নিচে নামতে লাগলো একসাথে। তখন ফারুকের আম্মু দেখে বলে উঠল, দুজনকে বেশ মানিয়েছে। সুফিয়া এটা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। তখন ফারুক বলে উঠল, আম্মু, কিছু টাকা দাও তো। কেন, কি করবি? দরকার ছিল, দাও না। আর হ্যাঁ, আমরা একটু বের হচ্ছি, বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি, সাথে সুফিয়াও। মিথ্যা বলবি না, আমি জানি তোরা দুজন ঘুরতে যাচ্ছিস। সুফিয়া আমায় সব বলেছে। এটা শুনে ফারুক সুফিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে উঠল, কুত্তিটা বলে দিয়েছে, শয়তান ছেড়ি। এই নে, এখানে কিছু টাকা আছে, সকালের নাস্তা করে তারপর যা। ফারুক টাকাগুলো নিয়ে বলে উঠল, আমি এখন কিছু খাবো না, পরে কোনো এক রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিব। সুফিয়াকে দাও। সুফিয়া আসার পর আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। বাহ, ভালোই। তাহলে যাই আমরা, আব্বুকে বলে দিও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বেশি লেট করিস না, সন্ধ্যার আগে ফিরে আসবি। সন্ধ্যায় একটা অনুষ্ঠানে যেতে হবে। কিসের অনুষ্ঠান? সেটা পরে জানবি, এখন যা। তারপর ফারুক আর সুফিয়া বলে বাসা থেকে বেরিয়ে আসলো। বাইরে এসে সুফিয়া বলে উঠল, শোন না, একটু দূরে কোথাও রিক্সা নিয়ে ঘুরতে যাবি? দুজন মিলে রিক্সা দিয়ে যাই একসাথে। দূরে বলতে কোথায় যাবি? পার্কে? এটাই একমাত্র দূরে, 2 থেকে 250 টাকা ভাড়া নিতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। তখন ফারুক গিয়ে একটা রিক্সা ঠিক করে নিয়ে আসলো। দুজনে এক রিক্সায় উঠে বসে পড়লো। রিক্সা চলতে শুরু করলো। রিক্সা চলা শুরু করার পর বাতাসে সুফিয়ার খোলা চুলগুলো এলোমেলো হয়ে যেতে লাগলো। সুফিয়া বারবার ঠিক করে দেওয়ার পরেও এলোমেলো হয়ে যাচ্ছে। ফারুক তার এলোমেলো চুল ঠিক করার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ ভালোই লাগছে ফারুকের দেখতে। হঠাৎ ফারুকের মুখের উপর এসে সুফিয়ার কিছু অবাধ্য চুল উড়ে পড়তে লাগলো। যখন ফারুক তা সরিয়ে কানে গুঁজে দিতে যাবে, তখনই সুফিয়া ফারুকের কাঁধে মাথা রেখে হাতে হাত রাখলো। তা দেখে ফারুক অবাক হয়ে বলে উঠল, এই কি করছিস? ভাল লাগছে না, চুলগুলো ডিস্টার্ব করছে, একটু তুই অন্তত শান্তি নেই। তখন ফারুক আর কিছু না বলে চুপচাপ বেশ রইল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর সুফিয়া বলে উঠল, তোকে অজানা কিছু মনের কথা বলার আছে, যা আজকে বলবো আমি। ফারুক চুপ করে রইল। প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেল পার্কে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কিছু খেয়ে নিল ওরা। বেশ কিছুক্ষণ দুজনেই পার্কে ঘোরাঘুরি করে। সেখানে একটা নদী ছিল। নদীর পাড়ে গিয়ে দুজনে বসে পড়ল। তখন ফারুক বলে উঠল, কি জানি বললি, এখন বল। বলছি, কিন্তু তার আগে একটা কথা বলিনি। আমার কথা শেষ না আগ পর্যন্ত কোনো কথা বলবি না, শুধু শুনবি। আচ্ছা বল, জলদি, কি বলবি? আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি তোকে বলার জন্য। জানি না কেন হঠাৎ করে তোর প্রতি আমার ফিলিংস চলে আসলো। বুঝতেই পারিনি তোর প্রতি দুর্বল হয়ে যাব, তোর মায়ায় জড়িয়ে যাব। আমি জানি আমরা বেস্ট ফ্রেন্ড, আর একটা ছোট্টবেলায় প্রমিস করেছিলাম
বেস্ট ফ্রেন্ড হয়ে সারা জীবন একে অপরের পাশে থাকবো, কিন্তু আমি আর প্রমিসটা রাখতে পারবো না। তোকে অন্য মেয়ের সাথে দেখলেই আমি এমন কেন করি তুই বুঝিস না? এত শাসন করার পরও তুই কি বুঝিস না আমি কি চাই? আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। তোর বউ হয়ে তোর সাথে সারা জীবন একসাথে থাকতে চাই ফারুক। আই লাভ ইউ ফারুক, তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি রে। এটা বলেই ফারুককে সুফিয়া জড়িয়ে ধরলো। এদিকে ফারুকের মাথা ঘুরছে এমন কথা শুনে সুফিয়ার মুখ থেকে, তাই চুপচাপ নিস্তব্ধ হয়ে আছে। তখন সুফিয়া ফারুককে আরও অবাক করে দিল। ফারুকের ঠোঁটের সাথে সুফিয়ার ঠোঁট এক করে দিল। 1 মিনিট পর ছেড়ে দিয়ে বলে উঠল, ফারুক, আমাকে কি ভালোবাসা যায় না? টু রাত নয়, চাঁদ। আমি সেই চাঁদের আলোয়, তুমি মাটি নয় ফুল, আমি সেই ফুলের কলি। তুমি আকাশ নাও মেঘ, আমি সেই মেঘের বৃষ্টি। তুমি এইভাবেই মিশে থাকবো, তুমি আর আমি। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে নিয়ে আমি এমন কিছুই ভাবি নাই। আর তোর জন্য আমার মনে ফিলিংস নাই, তাহলে তোকে শুধু শুধু কেন আশা দেখাবো? তাই আমি আগেই বলে দিয়েছি, এটা সম্ভব না, কোনোভাবেই না। আমি জানি আমরা বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ড থেকে আমরা প্রেমিক প্রেমিকা হতে পারি, আবার আমরা চাইলেও স্বামী স্ত্রীও হতে পারি। আজকাল দেখিস না, বেস্ট ফ্রেন্ডের সাথে বেশিরভাগ রিলেশন করছে। আর আমি তো বলি নাই এখনই লাগবে, আমরা প্রথমে ফিলিংস তৈরি করি, তারপর না হয় যদি তোর ফিলিংস না আসে তাহলে আলাদা হব। দেখ, কে কি করেছে তা আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব না তোর সাথে প্রেম করা কিংবা তোকে বিয়ে করা। আর বললি না ফিলিংস তৈরি করার কথা, ওইটা জীবনেও আসবে না। কেন সম্ভব না? তুই যা চাইছিস সেটা কোনো দিন সম্ভব না, কেননা তোর বাবা মায়ের আমার উপর একটা বিশ্বাস আছে, ওইটা আমি ভাঙতে পারবো না। যার সাথে মন খুলে কথা বলা যায়, যার উপর বিশ্বাস রাখা যায়, বিপদ আপদে পাশে পাওয়া যায়, যার সাথে হাসি মুখে ভাগাভাগি করা যায়, যার সাথে ফ্রি মাইন্ডে কথা বলা যায়, সে যদি বেস্ট ফ্রেন্ড হতে পারে তাহলে কেন তাকে জীবনসঙ্গী হতে পারবো না? কেন সম্ভব হবে না? দেখ, জীবনসঙ্গী এক আর বেস্ট ফ্রেন্ড আরেক, এই দুটোই আলাদা, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, জীবনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিটি মানুষের জীবনে, কিন্তু আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। তোর কি একটুও ফিলিংস নেই আমার প্রতি? এতদিন হলো আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, তুই কি একটুও ভেতর থেকে অনুভব করিস নাই আমার প্রতি দুর্বলতা? প্রশ্নই আসে না, তোকে বেস্ট ফ্রেন্ড ভাবছি, এর বেশি কিছু নয়, তাহলে তোর প্রতি দুর্বলতা আসবে কেন? কিন্তু আমি যে তোর প্রতি দুর্বল হয়ে গেছি, ভালোবেসে ফেলেছি, এখন কি করব? ফারুক কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন সুফিয়া বলে উঠল, কোথায় যাচ্ছিস? আমি বাড়ি যাচ্ছি। যাওয়ার আগে উত্তরটা দিয়ে যা। কি? ফারুক, ডু ইউ লাভ মি? সম্পর্কটা এমনভাবে নষ্ট করতে বাধ্য করিস না একেবারে, যাতে তোর বাসার আশেপাশেও না দেখা যায় আমায়। এতটুকু বলেই ফারুক সেখান থেকে চলে যেতে লাগলো। ফারুকের যাওয়ার পর সুফিয়ার সাথে সাথে ঠাস করে মাটিতে বসে পড়ল আর কান্না করতে লাগলো। সে যে ফারুককে অনেক ভালোবেসে ফেলেছে, সে ফারুককে ছেড়ে এক মুহূর্তের জন্যও থাকতে পারবে না। কি করবে সে এখন? কেমন করে ফারুককে বোঝাবে সে কতটা ভালোবাসে ফারুককে? কেন ফারুক তাকে ভালোবেসে নিতে পারছে না? বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? কোথাও কি লেখা আছে বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসা যাবে না? সুফিয়া কাঁদতে কাঁদতে তখন বলে উঠল, ফারুক অন্য কারো হলে আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে জোর করে হলেও বিয়ে করবো আমি ফারুককে। না, কাঁদলে হবে না, আমায় আজকের মধ্যেই কিছু করতে হবে। এই বলে সুফিয়া জলদি তার ফোনটা বের করে ফুপাতে ফুপাতে ফারুকের মায়ের ফোনে কল দিল। এদিকে ফারুক চুপচাপ হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে নিজের সাথে নিজেই বলছে, আমারও তো সুফিয়ার প্রতি ফিলিংস আছে, কিন্তু আমাদের বাবা মায়ের আমাদের উপর একটা বিশ্বাস আছে, বিশেষ করে আমার উপর ওইটা ভাঙতে পারবো না, নয়তো তোরে আপন করেই নিতাম। এরকম ভাবতে ভাবতে বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে সুফিয়াকে ফারুক না করে দেওয়ার পর কান্নাকাটি করে। তারপর ফারুকের আম্মুকে কল করে কান্না করতে করতে বলে, আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি। আপনার ছেলেকে আমি আজকে বলার পরও সুন্দর করে বলে দিছে না। আন্টি, আপনি যেইভাবে হোক ব্যবস্থা করেন। একসাথে এতগুলো কথা বলে থামলো সুফিয়া। দেখ মা, আমি তো কিছুই করতে পারবো না আমার ছেলেকে না জানিয়ে।
এতটুকু বলার পরই ফারুকের আম্মুকে থামায়ে সুফিয়া বলা শুরু করে। আমি কিচ্ছু জানি না, তোমরা জানো কিভাবে কি করবা। এটুকু বলেই কলের লাইন কেটে দিল সুফিয়া। আর ফারুকের আম্মু মুচকি হেসে নিজে নিজেই বলে, পাগল দুইটা, জানি না তাদের অগোচরে তাদের বিয়ে ঠিক করা হয়েছে। ফারুক এসে সেই যে ঘুমিয়ে পড়েছে। বিকেলে তার আম্মুর ডাকে ঘুম থেকে ওঠে। তার আম্মু বলে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। কেন? তুই আর সুফিয়া ঘুরতে যাওয়ার সময় কি বলেছিলি, ভুলে গেলি এত তাড়াতাড়ি? মাথা চুলকাতে চুলকাতে ফারুক বলে ওঠে, কি জানি বলছিলা? সন্ধ্যার দিকে একটা অনুষ্ঠানে আছে, যেতে হবে, আর তুই এর মধ্যে ভুলে গেলি? ফারুক মনে মনে বলল, সব দোষ সুফিয়ার। ও যদি আজ এই কথাগুলো না বলতো তাহলে আর আমার মন খারাপও হতো না, আর এই অনুষ্ঠানেরও কোথাও ভুলে যেতাম না। কই হারাইয়া গেলি? ফারুক ভাবনার মাঝেই বলে উঠে উপরোক্ত কথাটা। এতে ফারুক ভাবনা থেকে বেরিয়ে আসে আর বলে, না, কোথাও হারিয়ে যাই নাই। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, একেবারে নিচে আয়, আমি যাই। এই বলেই ফারুকের আম্মু চলে যেতে নিলেই ফারুক বলে ওঠে, আম্মু শোনো। বল, শুনতেছি। না গেলে হয় না, আসলে আমার যাওয়ার ইচ্ছে নেই। এটা শুনে ফারুকের আম্মু মনে মনে হাসে আর মনে মনে বলে, সুফিয়ার সাথে একটু খারাপ ব্যবহার করে এখন নিজেকে কষ্ট পাচ্ছে, আবার ও নাকি সুফিয়াকে ছেড়ে সারা জীবন থাকবে। ফারুকের আম্মু ফারুকের উদ্দেশ্যে বলল, না, তোরা না গেলে হবে না, তোকে বারবার বলেছে যেতে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে অপেক্ষা করতেছি। এটা বলেই ফারুকের আম্মু চলে গেল। ফারুক নিজে নিজেই বলল, ধুর বাল, এইটাও জানা হলো না কিসের উপলক্ষে অনুষ্ঠান। থাক, এত কিছুতে আমার কোনো কিছু যায় আসে না, আমি গিয়ে শুধু বসে থাকবো। আচ্ছা, এখন এসব বাদ, ফ্রেশ হয়ে নিচে যাই আগে, আম্মু আবার নিচে অপেক্ষা করছে। এটা ভেবে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে নামলো। ওকে দেখে ওর আম্মু বলে উঠল, মাশাআল্লাহ। এটা শুনে ফারুক একটু ভাব নিয়ে আছে। তার আম্মু বলল, তো যাওয়া যা। ফারুক বলল, কোথায়, অন্তত সেটা তো বলো। তারপর ফারুকের আম্মু যেটা বলল এটা শোনার জন্য ফারুক মোটেও প্রস্তুত ছিল না। ফারুকের আম্মু বলল, সুফিয়াদের বাড়িতে আজকে তোদের দুইটার বিয়ে পড়িয়ে দিব, সেই জন্য চাইতাছি। এটা বলেই মনে মনে হাসে। তখন ফারুক বলে ওঠে, সত্যি? ফারুকের আম্মু হাসতে হাসতেই বলে, না, আমি কি পাগল হয়েছি নাকি যে তোদের এত বছরের বন্ধুত্ব নষ্ট করব? এটা শুনে ফারুকের মুখটা কালো হয়ে যায়। সে ভাবছিল সত্যি। আচ্ছা, তো ওই জায়গায় আমরা কিসের উপলক্ষে যাচ্ছি? সুফিয়ার জন্মদিন উপলক্ষে যাইতাছি। তখন ফারুক মনে মনে বলে ওঠে, আজকে শয়তানির জন্মদিন, অথচ আমি ভুলে গেলাম। এটা সব দোষ সুফিয়ার। ও যদি আজকে ওগুলো না বলতো তাহলেই তো হতো। তারপরও আমার বেস্ট ফ্রেন্ড হয়, আর আমি এই কথাটা মনে রাখি নাই। আল্লাহই জানে কি করে আজকে আমারে। আর ওর জন্য ওর পছন্দের গিফট নিয়ে যাইতেই হবে, না হলে আমার খবর করবে। ফারুকের ভাবনার মাঝেই ওর আম্মু ডাক দেয়। ফারুক! ফারুকের আম্মুর ডাকে ভাবনা থেকে বেরিয়ে বলে ওঠে, আম্মু তুমি যাও, আমি একটু পর আসছি। ঠিক আছে, আমি চাচ্ছি তুই তাড়াতাড়ি চলে আসিস। হুম। এইটা বলে ফারুক চলে গেল মার্কেটে সুফিয়ার জন্য গিফট নিতে। তারপর ফারুক সুফিয়ার জন্য গিফট কিনে চলে যায় সুফিয়াদের বাড়িতে। আর সেখানে গিয়ে সে সুফিয়াকে দেখে অনেক অবাক হয়। ওর সৌন্দর্য এমনিতেই মাশাল্লাহ, আবার নীল শাড়ি, কালো ব্লাউজ আর শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি আর হালকা মেকআপ। এই সাজে সুফিয়াকে দেখে ফারুকের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে মাশাআল্লাহ। আর নিজে নিজেই বলে ওঠে, এমনিতেই যে সৌন্দর্য, আবার এই সাজের কারণে তো মনে হচ্ছে কাউকে খুঁজছে। অন্যদিকে সুফিয়াকে ফারুক এখনো পর্যন্ত বার্থডে উইশ না করায় ওর বাইরে এসে ফারুককে খুঁজে। যা ফারুক দেখে, সুফিয়া ফারুককে খুঁজতে খুঁজতে একসময় চোখ যায় ফারুকের দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো একপাশে করে রাখা, যা দেখতে অনেক কিউট লাগতেছে ফারুককে সুফিয়ার কাছে। সুফিয়া মনে মনে বলে, সবার প্রিয় মানুষকে সবার কাছেই সুন্দর লাগে,
ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও এখনো আমাকে উইশ করে নাই। ওকে তো আজকে। এটা বলেই ফারুকের দিকে এগিয়ে যেতে থাকে সুফিয়া। এদিকে ফারুকও এতক্ষণ সুফিয়ার দিকেই তাকিয়েছিল। সুফিয়া ওর দিকে এগিয়ে আসতে দেখে প্রস্তুতি নিয়ে নিল সুফিয়ার রাগ সামলানোর জন্য। সুফিয়া ফারুকের কাছে এসে কিছু বলবে তার আগেই সুফিয়াকে ফারুক উইশ করে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ। এটা বলেই সুফিয়ার দিকে এগিয়ে দিল। সুফিয়ার জন্য আনা গিফটগুলো শেষ রক্ষা যাকে বলে সেটা আর হলো না। মানে সুফিয়া বলল, তোমার এতক্ষণে সময় হলো? এই তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। ফারুক তখন বলে, ওই তুই আমারে তুমি করে বলতেছস কেন? বারে কিছুদিন পর আমার কিউট বড় হবে, আর তাই আমি এখন থেকেই প্র্যাকটিস করতেছি, নয়তো পরে যদি না পারি তাই আর কি। আগে হতে তো দে, হবেই তো না। এটা বলার পর ফারুকের কলার ধরে 4 ঠোঁট এক করে দিল। আর এদিকে ফারুকের অবস্থা যায় যায়, চোখ বড় বড় হয়ে গেছে এই ঘটনায়। ও ভাবতেই পারে নাই এই জায়গায় এমন কাজ করবে। অবশ্য এটা একটু পিছনের দিকে, তাই সাধারণত এখনো কেউ নাই, তাই কেউ দেখে নাই। প্রায় 5 মিনিটের মতো এই অবস্থায় ছিল। তারপর ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে থাকে। আর ওই অবস্থায় এখানে আগমন হয় সুফিয়ার আম্মুর। তখন দুইজনকেই দেখে বলে উঠল, তোরা দুইটা এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে চলেছি। ফারুক বাবা, তোমার ঠোঁটে লাল হয়ে গেছে কিভাবে? ফারুক ভাবতেছে এখন কি উত্তর দিবে। সুফিয়ার দিকে তাকালে দেখে মাথা নিচে করে রেখেছে। তখন ফারুক মনে মনে বলে, দেখো দেখো কি সুন্দর আকাম করে এখন মাথা নিচু করে রেখেছে। এখন মনে হচ্ছে কিছুই করে নাই। ফারুককে চুপ থাকতে দেখে তিনি কিছু বুঝলেন। একটা মুচকি হাসি দিয়ে বলল, সুফিয়া, তুই এখান না থেকে রুমে আয়। সুফিয়ার আম্মুর সাথে যাওয়ার সময় একবার পিছে তাকায়। সুফিয়ার আম্মু সুফিয়াকে রুমে নিয়ে বসিয়ে দিয়ে চলে যায়। তখন সুফিয়া তার ফোন দিয়ে ফারুককে কল করে রুমে ডাকে। ফারুক রুমে ঢোকার সাথে সাথে সুফিয়া দরজা লাগিয়ে দেয়। তখন ফারুক প্রশ্ন করে ওঠে, দরজা লাগালি কেন? কেউ যদি খারাপ কিছু ভেবে নেয়? খারাপ কিছু করার জন্য তো দরজা অফ করলাম। এটা বলেই ফারুকের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ফারুক বলে, এই তুই আমার দিকে আসছিস কেন? আসবি না বলে দিলাম। তুমি তারা হলে আমি চাঁদ হব, তুমি মেঘ হলে আমি বৃষ্টি হব, আমি সাগর হব যদি তুমি হও নদী। সুফিয়া ফারুকের কোনো কথা না শুনে ফারুকের দিকে এগিয়ে গিয়ে তার শাড়ির ধরা মাত্রই ফারুক চোখ বন্ধ করে নেয়। তখন সুফিয়া তার শাড়ির আঁচল দিয়ে ফারুকের ঠোঁটের লিপস্টিক মুছে দেয়। তখন ফারুক চোখ খুলে অবাক হয়। ফারুক সুফিয়ার দিকে তাকাতেই সুফিয়া মুচকি হাসি দিয়ে দরজা খুলে দেয়, বলে, কখনো কোনো মেয়ের দিকে তাকাতেই পারবি না, যা লাগবে আমার কাছে বলবি, এখন যা। তখন ফারুক চলে এলো বাইরে। তারপর আস্তে আস্তে লোকজন আসতে থাকলো সুফিয়াদের বাড়িতে, যার ফলে অনেক মানুষই হয়। রাত 12টা বাজলে কেক কাটা হয় এবং সবাই একসাথে সুফিয়াকে বার্থডে উইশ করে। কেক কাটার পর সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ওইগুলো খাওয়ার পর ওর বাবা ঘোষণা দেয় যে ফারুক আর সুফিয়ার বিয়ের। এটা শুনে ফারুক আর সুফিয়ার অবস্থা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আর ওদের দুই পরিবারের সদস্যরা হাসছে, যার মানে তাদের এটা আগে থেকেই প্ল্যানিং ছিল। এটা দেখে সুফিয়া আর ফারুক দুজনই দুজনের দিকে তাকায়। আর সুফিয়া একটা ভ্যাঙানোর হাসি দেয়, আর ফারুক নিচের দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার যার বাড়ি চলে যায়। অবশ্য ফারুকের পরিবারকে থাকার জন্য বলা হয়, কিন্তু তারা থাকে না। তারপর যেটুকু সময় ছিল সুফিয়া আর ফারুক দুইজন একসাথে মজা করে কাটিয়ে দিয়েছে। আর যাওয়ার সময় ফারুককে সুফিয়া বলে দিয়েছে, কোনো মেয়ের দিকে তাকাবি না, এখন তুই আমার অর্ধেক জামাই, তোর উপর আমার অধিকার আছে। ফারুক সুফিয়াকে খেপানোর জন্য বলল, এখনো হুঁশ নাই, আগে হয়ে নে তারপর বলবি। ও রিয়েলি? ওকে, তুই ওইখানে দাঁড়া। এটা বলেই সুফিয়া ফারুকের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে ফারুককে মনে মনে বলে, ও এখন আমার কাছে আসা মানে আকাম করা, তার থেকে ভালো এখান থেকে আগে ভাগি। এটা ভেবেই ফারুক দৌড় দিয়ে চলে যায়। সুফিয়া মনে মনে বলে, এখন যাও চান্দু, কতক্ষণ আর থাকতে পারবা? ধরা তো দিতেই হবে, তাই না?
এটা ভেবেই সুফিয়া মনে মনে হাসে। অন্যদিকে ফারুক বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। যেহেতু সুফিয়াদের বাসা থেকে খেয়ে এসেছে, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় খাবার খেতে। খাওয়ার পর ওর রুমে গিয়ে সে ভাবছিল, আজ তো শুক্রবার, আর কিছুদিন পর তো বিয়ে। আজকে সুফিয়াকে নিয়ে ঘুরতে গেলে কেমন হয়? খারাপ হবে না? যেই ভাবা সেই কাজ। তাই ফোন হাতে নিয়ে দেখলো সুফিয়ার 50+ কল রয়েছে। তাই তাড়াতাড়ি করে কল দিল। কল রিসিভ করেনি প্রথমবার, দ্বিতীয়বারও রিসিভ করেনি, তৃতীয়বারের সময় রিসিভ করলো। আর করে জঙ্গলের বিভিন্ন ধরনের জন্তুদের নাম দেয়া শুরু করলো। কুত্তা, বিলাই, হনুমান, বান্দর, শুয়োর, আর মনে হইতেছে না। মনে হইলে বলবো না। এখন বল, এতক্ষণ ধরে কল দিতেছি, রিসিভ করতেছিস না কেন? তুই যেই হারে কথা বলতেছিস, আমি বলবো কখন? তুই বল, আমি শুনতে থাকি। আমি তোরে বলতে বলছি মানে তুই বলবি। মাত্র বাজে 9টা, এতক্ষণ কিভাবে হলো? আমি তোরে কখন থেকে ফোন দেওয়া শুরু করছি? আমি কিভাবে জানবো? মানে কি? আমি এতবার কল দিলাম, তুই বলতেই পারছিস না তোর ফোনে কি হয়েছিল? আমি শোয়ার সময় ফোন সাইলেন্ট করে চার্জে দিয়ে রাখি। এখন থেকে এই কাজটা আর করবি না, বুঝলি? কোন কাজটা? তোর মাথা। বলেই ফোনটা কেটে দিল। সময় চলমান দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে এলো। আজ সকাল থেকেই দুই পরিবারের সদস্যরাই ব্যস্ত। এক পরিবারের মেয়েকে বিদায় দেওয়ার জন্য, আরেক পরিবারের নতুন আরেকজনের আগমনের জন্য দুই পরিবারের সদস্যরাই ব্যস্ত। ফারুক সকালে উঠে সুফিয়াকে কল দিল। রিসিভ হওয়ার পর সুফিয়া প্রথমেই বলল, বলো কি বলবা? আজকের দিনটা কেমন লাগতেছে? এক্ষুনি যদি সব বলে দিই তো বাসর ঘরে কি গল্প করব? ওহ, তারপর বিয়ের নিয়ম কানুন সব মেনে সুফিয়াকে বাসর ঘরে বসায় দিয়ে গেছে। আর সুফিয়া বিরক্তির সাথে মনে মনে বলে, এতক্ষণ ধরে বসে আছি, এখনো ওর সময় হলো না আসার? আর এদিকে ফারুক বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। যখন রাত 12টা বাজে তখন তার আম্মু এসে ওকে রুমে যেতে বলে। তখনও দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তার বন্ধুরা বলল, ভালোভাবে বিড়ালটা মারিস, অল দ্য বেস্ট। তখন ফারুক রুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দ শুনে সুফিয়া একটু নড়ে চড়ে বসলো। ফারুক মনে মনে বলে ওঠে, আমি শুনেছি বাসর রাতে নাকি বউ তার স্বামীকে সালাম করে। আমি যে আসলাম, আমাকে করে নাই কেন? থাক বাবা, এত চিন্তা করে আমার লাভ নেই। ভাবতে ভাবতেই ফারুক খাটের কাছে চলে এলো। খাটে বসা মাত্রই সুফিয়া ঘুমটা উঠিয়ে ফেলে আর ঝাড়ি দেয়া শুরু করে। এতক্ষণ লাগে আসতে? এতক্ষণ করেছিলি? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি? এটা বলেই লম্বা একটা নিঃশ্বাস নেয়। তারপর আবার বলে, আবার বাইরে গিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিয়ে আয়। ফারুক সুফিয়ার কথা মতো ভিতরে ঢুকে দাঁড়ায়। তখন সুফিয়া তাকে সালাম করে, আবার বিছানায় ঘুমটা দিয়ে বসে থাকে। তখন ফারুক ভাবতে থাকে, মেয়েদের মন বোঝা সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। তারপর ভাবনা বাদ দিয়ে খাটে গিয়ে বসে সুফিয়ার ঘুমটা তুলে বলে, মাশাআল্লাহ। সুফিয়া বলে ওঠে, ফারুক, চল গল্প করি। বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে যদি গল্প করে কাটিয়ে দিতে হয়, তাই হলে আর। তারপর তারা দুজন ভালোবাসার সাগরে ডুব দেয়। আসসালামু আলাইকুম।